47 সালে দেশভাগের সময় উপমহাদেশের অর্ধেক ভূমি ছিল বিভিন্ন মহারাজাদের শাসিত রাজ্যের অধীন। রাজ্যের সংখ্যা ছিল 562টি। ভারতের মোট জনসংখ্যার 1/3 ছিল তাদের শাসনাধীন। মহারাজরা ব্রিটিশ সরকারের ঘোষিত অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নেয় নিজ নিজ এলাকায় প্রায় স্বাধীন ছিলেন। তারাই ছিলেন প্রজাদের দণ্ডমূর্তির কর্তা। রূপকথার গল্পের মতো বিলাসবহুল প্রাসাদে তারা বাস করতেন। হীরা জহরত আর রোলস রয়েস গাড়ির বহর ছিল জীবনের অংশ। অন্য জেলা বা রাজ্যে যেতে ভ্রমণ করতেন বিশেষ ট্রেনে। রাজধানী দিল্লিতে এলে তাদের স্বাগত জানানো হতো তোপধ্বনি করে। তাদের প্রয়োজন মেটাতে ছিল হাজার হাজার ভৃত্য অনুচর কর্মচারীর দল। কিন্তু 1947 সালের ভারত ভাগের পর তাদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। কেরানি চাকরি নিতে হয় কাউকে কাউকে। খরচ বাঁচাতে গাড়ির বদলে চালাতে হয় সাইকেল। ব্রিটিশরা চলে যাওয়ার সময় জানায় রাজ্যগুলো চাইলে ভারতে যেতে পারবে, চাইলে পাকিস্তানে যেতে পারবে, আবার চাইলে স্বাধীনও থাকতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত কেউই আলাদা বা স্বাধীন থাকতে পারেননি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এই মহারাজাদের মাথার উপর থেকে ছাদ সরে যায়। অতি ধনী ও রাজনৈতিকভাবে সক্রিয় ছাড়া বাকিরা সাধারণ জীবনযাপন করতে বাধ্য হন। মহারাজরা গণতান্ত্রিক হলে হয়তো নিজেদের রাজ্য রক্ষা করতে পারতেন। ব্রিটিশ কর্মকর্তারা রাজনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারা পাত্তা দেননি। ব্রিটেনের বিশ্বস্ত মিত্র ছিলেন বলে তারা ধরাছোঁয়ার ঊর্ধ্বে থাকতেন। শুধু চরম গুরুতর কোনো অপরাধ করলেই তাদের তিরস্কার করা হতো, একদমই এক্সেপশনাল কেসে ক্ষমতাচ্যুত করা হতো। লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতের শেষ ভাইসরয় হয়ে এলেন, মহারাজরা ভেবেছিলেন তিনি বুঝি ত্রাণকর্তা হবেন, কারণ মাউন্টব্যাটেন নিজেও ব্রিটিশ রাজ পরিবারের সদস্য। কিন্তু উপমহাদেশের বাস্তবতা বুঝে উঠতে মাউন্টব্যাটেন অনেক সময় নিয়ে ফেলেন। একদিকে তিনি বলেন রাজ্যগুলোর সঙ্গে ব্রিটেনের যে চুক্তি তা কখনোই ছুঁড়ে ফেলে দেওয়া হবে না, তাদেরকে ভারত বা পাকিস্তানে যোগ দিতে বাধ্য করা হবে না। আবার সেই তিনই মহারাজাদের নিয়ন্ত্রণে আনার উপায়ও খুঁজছিলেন। ভারতের স্বাধীনতাকামীদের কাছে মহারাজরা ছিল দুই চোখের বিষ। এরা ব্রিটিশদের মিত্র মানে তাদের শত্রু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রাজাদের ভীষণ অপছন্দ করতেন। তার চোখে এরা প্রতিক্রিয়াশীল, অপদার্থ, স্বৈরাচারী ক্ষমতার দোসর, হিংস্র ও নিম্ন স্তরের ব্যক্তি। তাদের সঙ্গে কংগ্রেসের হয়ে চূড়ান্ত দিনদরবার করেছিলেন স্বাধীন ভারতের রাজ্য বিষয়ক মন্ত্রী বল্লভভাই প্যাটেল। তার ধারণা ছিল একটি কার্যকর রাষ্ট্র হতে হলে দেশীয় রাজ্যগুলোকে ভারতের অংশ হতেই হবে। মহারাজদের হাতে বিকল্প ছিল ভারত বা পাকিস্তানে যোগ দেওয়া অথবা ব্রিটিশ রাজের সঙ্গে চুক্তি বিলোপের পরপরই স্বাধীনতা ঘোষণা করা। কিন্তু মাউন্টব্যাটেন, সর্দার প্যাটেল এবং তার আমলা ভিবি মেননের কৌশলে তারা ছিলেন অসহায়। তাদেরকে বলা হয় ভারতে যোগ দিলে প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং যোগাযোগ ছাড়া কোনো বিষয়ে হস্তক্ষেপ থাকবে না। হুমকিও দেওয়া হয়, সাফ জানানো হয় প্রস্তাব মেনে না নিলে প্রজাদের হাতে উৎখাত হওয়ার ঝুঁকি থাকবে। বিপদ বুঝে বেশিরভাগ মহারাজা ভারতে যোগ দেন, তবে জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদের শাসকরা তা মেনে নেয়নি। শেষ পর্যন্ত বন্দুকের মুখে হায়দ্রাবাদকে ভারতের অংশ করা হয়। তথাকথিত পুলিশে অ্যাকশনে প্রাণ হারান 25,000 মানুষ। জুনাগড়কেও ভারতে আনা হয়, তবে কাশ্মীর নিয়ে ঘটে অন্য কাহিনী। যেসব মহারাজা চুক্তি করেছিলেন তারা হতাশ হন, কারণ অঙ্গীকার রাখা হয়নি। ছোট রাজ্যগুলোকে বড় রাজ্য বা নতুন শ্রেষ্ঠ রাজ্যের অংশ হতে বাধ্য করা হয়। গোয়ালিয়র, মহীশূর, যোধপুর, জয়পুর ছিল মোটামুটি বড়। স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি ভেঙে তাদেরকে প্রশাসনিক অঞ্চলের অংশ করে নেওয়া হয়। এভাবে ভারতের মানচিত্র অনেকটা আজকের মতো দেখতে হয়ে উঠল। পাকিস্তানে জন্ম হওয়ায় যে পরিমাণ ভূখণ্ড ভারত হারায়, দেশীয় রাজ্যগুলো যুক্ত করে সেই পরিমাণ ভূখণ্ড ও জনসংখ্যা পেয়ে যায় দেশটি। সেই সাথে ছিল নগদ অর্থ এবং বিনিয়োগ, যার মূল্যমান ছিল 100 কোটি রুপি, আজকের আমলে যা কয়েক লক্ষ কোটি রুপি। মহারাজদের কিছু সুযোগ সুবিধা অবশ্য দেয়া হয়, যেমন বছরে 20,000 পাউন্ডের সমান অর্থ পেতেন মহীশূরের মহারাজা। কিন্তু ছোট রাজ্য কাটোডি আর তালুকদার পেতেন কেবল 40 পাউন্ড। এই টাকায় তো আর চলে না, তাই তিনি কেরানির চাকরি নিয়েছিলেন। চলাচল করতেন সাইকেলে। 2 দশক পর রাজকীয় পরিবারের সদস্যরা রাজনীতিতে যোগ দিতে থাকেন। ইন্দিরা গান্ধীর হাত ধরে কেউ কেউ ক্ষমতাসীন কংগ্রেসে যোগ দেন, বেশিরভাগই যান বিরোধী দলে। ইন্দিরাও তার বাবার মতোই মহারাজদের পছন্দ করতেন না। তিনি তাদের স্বীকৃতি বাতিলের উদ্যোগ নেন, রাষ্ট্রপতিকে দিয়ে এ সংক্রান্ত আদেশও জারি করেন। তবে সুপ্রিম কোর্ট জানায় এই আদেশ জারি করার ক্ষমতা তার নেই। ইন্দিরা দমে যাননি। কংগ্রেস 1971 সালে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংসদে ওঠে সংবিধান সংশোধন বিল। বন্ধ হয়ে যায় মহারাজাদের উপাধি, সুযোগ সুবিধা, সরকারি তহবিল। বলতে গেলে কেউই এই বিলের বিরোধিতা করেনি। অবশ্য পরে মহারাজাদের অনেকেই কংগ্রেস প্রার্থীদের হারাতে পেরেছিলেন। তাদের সাফল্য পার্লামেন্টে ইন্দিরার সংখ্যাগরিষ্ঠতায় ক্ষয় ধরিয়েছিল।